সেকেন্ডারি মেমোরি হার্ড ডিস্ক ওইগুলো করিয়ে তারপর একটা অঙ্ক করিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে। আমরা সেকেন্ডারি মেমোরির কিছু নিউমেরিক্যাল প্রবলেম করেছিলাম, আজকে আরো কিছু নিউমেরিক্যাল প্রবলেম করব। আর একটা জিনিস আছে সেকেন্ডারি মেমোরির বলে দেবো, সেটা বলে দিলে তারপরে আবার পরের পাঠে এগোবো। সবাই এসছে? সবাই এসছে? অর্পণ রোজ ক্লাস করছিস? অর্পণ আচ্ছা, আমরা লাস্ট দিন মেমোরি ম্যানেজমেন্টের বলেছিলাম অ্যাভারেজ অ্যাক্সেস টাইম ক্যালকুলেট করেছিলাম এবং সেখানে বিট রেশিও, মিস রেশিও এগুলো সমস্ত ডিসকাস করেছি। ওকে, আজকে আমরা যেটা করবো সেকেন্ডারি মেমোরি স্টার্ট করেছিলাম। সেকেন্ডারি মেমোরির মধ্যে আমরা বলেছিলাম সেকেন্ডারি মেমোরি কিভাবে হয় বা কত রকম হয় সেগুলোও বলেছিলাম। আর একটা অঙ্ক করেছিলাম হার্ড ডিস্কের ক্যাপাসিটি ফাইন্ড করার জন্য অঙ্ক করেছিলাম। আজকে হার্ড ডিস্কের ক্যাপাসিটি নয়, অ্যাকচুয়ালি অ্যাক্সেস টাইম, সেকেন্ডারি মেমোরির ক্ষেত্রে অ্যাক্সেস টাইম এটা ক্যালকুলেট করার জন্য কিন্তু আমাদের কিছু ক্যালকুলেশন আছে, আমরা সেইটা একটুখানি দেখবো, দেখার পর তারপরে ক্যাশ মেমোরিতে যাব। ক্যাশ মেমোরি এবং ভার্চুয়াল মেমোরি এগুলো সম্বন্ধে আজকে ডিসকাস করবো। আচ্ছা, আমরা প্রথম একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে সেকেন্ডারি মেমোরি, আমরা এটা বলে দিয়েছিলাম যে সেকেন্ডারি মেমোরি বেসিক্যালি ম্যাগনেটিক টেপ হয় বা ম্যাগনেটিক ডিস্ক হয়, এই দুই ধরনের সেকেন্ডারি মেমোরি আমরা দেখি। বেশ, তাহলে এখানে আর একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি কিন্তু সিকোয়েন্সিয়াল অ্যাক্সেসিং টেকনিক। এই সিকোয়েন্সিয়াল অ্যাক্সেসিং টেকনিক থাকার জন্যই বেসিক্যালি এই মেমোরি গুলো এতটা স্লো হয়, ঠিক আছে? অন্যান্য মেমোরির তুলনায় বা প্রাইমারি মেমোরির তুলনায় এটা অনেকটা স্লো হয়, কেবলমাত্র সিকোয়েন্সিয়াল অ্যাক্সেসিং হয় বলে। আচ্ছা, আর আমরা সেকেন্ডারি মেমোরি ক্ষেত্রে একটা আমরা ক্যাশ হিট বা ক্যাশ মিস বলেছিলাম, ক্যাশ অ্যাক্সেস টাইম বলেছিলাম, আমরা আবার ব্যাক করব, কিন্তু তার আগে সেকেন্ডারি মেমোরি কতগুলো জিনিস একটুখানি বলে নিয়ে তারপর আবার ব্যাক করে আসবো। এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমরা বলেছিলাম যখন সেকেন্ডারি মেমোরি ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে একটা ডিস্ক গুলো পরপর থাকে এবং একটা রিড রাইট হেড থাকে। রিড রাইট হেডের কাজটা কি? রিড রাইট হেডের বেসিক কাজ হচ্ছে যে ওটাকে রিড করা বা ডিস্কের উপর কিছু রাইট করা। আমরা আগে বলেছিলাম যদি আমরা এরকম ভাবে ভাবি, এইটা সাপোজ একটা আমার ডিস্কটা বা যে সারফেসটার উপরে রাইট করতে পারি সেই সারফেসটা, এখানে আমরা বলেছিলাম এখানে বেশ কিছু ট্র্যাক থাকবে।
এরকম কিছু ট্র্যাক আছে, ভেতর দিকটা থাকে না, একটা লাস্টে একটা জায়গায় গিয়ে এটা বন্ধ হয়ে যায়, তারপরে আর ভেতর দিয়ে কোনো লেখা দেখা যায় না। আর এইগুলো হচ্ছে কিছু সেক্টর। তাহলে এরকম পুরো হার্ড ডিস্কটা কিছু ট্র্যাক এবং সেক্টরে ভাগ করা থাকে। আর রিড রাইট হেডটা কি থাকে? রিড রাইট হেডটা এরকম একটা হেড থাকে, যে হেডটা সামনে বা পেছনে মুভ করতে পারে, এদিকে যেতে পারে বা এদিকে, মানে এটা মুভ করে ভেতর অব্দি যেতে পারে, আবার বেরিয়ে আসতে পারে, এরকম ভাবে হয়। এখানে যখন ডেটা রিড করা হয় বা ডেটা রাইট করা হয়, তখন বেসিক্যালি আমাদের তিন ধরনের টাইম দরকার লাগে, ঠিক আছে? কি কি লাগে? একটা প্রথম যেটা লাগে সেটা আমরা বলি রোটেশনাল ল্যাটেন্সি। রোটেশনাল ল্যাটেন্সি একটা। দ্বিতীয় যেটা হয় সেটা হচ্ছে সিক টাইম। আর তিন যেটা থাকে রিঅ্যালোকেশন বলি আমরা। এই তিন ধরনের টাইম বেসিক্যালি সেকেন্ডারি মেমোরিতে লাগে। ব্যাপারটা কি এবার আমরা একটু বুঝি। সেকেন্ডারি মেমোরিতে যখন ডেটা স্টোর করা হয়, তাহলে প্রত্যেকটা ডেটার এগেনস্টে একটা কিন্তু ফাইল থাকে, অ্যালোকেশন ফাইল থাকে, কোথায় কোনটা অ্যালোকেট হয়েছে সেটা জানার জন্য বেসিক্যালি একটা ফাইল থাকে, ঠিক আছে? যে ফাইলটার মধ্যে মানে কোথায় অ্যালোকেট হয়েছে না হয়েছে সেই ব্যাপারটা বোঝা যায় বা জানা যায়। এখানে কি হবে, আমরা কি করতে চাইছি, আমরা বেসিক্যালি যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে একটা এরকম অ্যালোকেশন ফাইল, যেটাকে আমরা ইন্ডেক্স, যারা বইয়ের যেমন ইন্ডেক্স আছে এরকম এটাকে ইন্ডেক্স বলা হয়। বিরাট বড় একটা মেমোরি, এই মেমোরিটাকে বেশ কিছু ব্লকে আমি ভেঙে নিয়েছি। আর এখানেও কিছু ছোট ছোট ইন্ডেক্স করা আছে। এই ইন্ডেক্সটা একে পয়েন্টিং করেছে, এই ইন্ডেক্সটা একে পয়েন্টিং করেছে, এই ইন্ডেক্সটা সাপোজ একে পয়েন্টিং করেছে। তাহলে এইখানে কি ডেটা আছে তার সম্বন্ধে ছোট্ট একটা সিনপসিস এর মধ্যে আছে, এবং এইটা দেখে আন্দাজ করা যাবে বা করা যাবে যে এখানে কি ডেটা আমি স্টোর করেছি, এর মধ্যে কি ডেটা আছে সেটা করা যাবে। তাহলে কোনো ডেটা যখন রিট্রিভ হতে যাবে বা রিট্রিভ করতে হবে, তখন প্রথম কি দেখা হয়? প্রথম কিন্তু দেখা হয় এই অ্যালোকেশনটা বা ফাইল অ্যালোকেশন টেবিলটা বা ইন্ডেক্সটা, এবং এইটা দেখে তবে ঠিক করা হয় যে কোন জায়গায় যাবে এবং কোথায় গিয়ে ডেটাটাকে পাবে। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। এবার যখন আমরা হার্ড ডিস্কের মধ্যে কোনো ডেটা রাখি বা থাকে, তখন প্রথম চেক করতে হয় এটা এটা কোন ট্র্যাকে আছে। ফার্স্ট কিন্তু কোন সেক্টর না, কোন ট্র্যাকে আছে। তাহলে সেটা ইনার মোস্ট ট্র্যাকে থাকতে পারে বা আউটার মোস্ট ট্র্যাকে থাকতে পারে বা ইন্টারমিডিয়েট কোনো ট্র্যাকে থাকতে পারে। এই যে রিড রাইট হেডটা অ্যাকর্ডিংলি মুভ করবে ভেতর দিকে কিংবা বাইরের দিকে, তার কারণ কোন ট্র্যাকে আছে। যদি ইনার মোস্ট ট্র্যাকে থাকে তাহলে তো একদম ভেতর অব্দি চলে যেতে হবে, যদি বাইরে থাকে তাহলে বেরিয়ে আসতে হবে। তাহলে এই যে টাইমটা দরকার লাগে একটা রিড রাইট হেডের টু অ্যান্ড ফ্রো মোশনের জন্য, যে টাইমটা দরকার লাগে তাকে আমরা বলি সিক টাইম, ঠিক আছে? সিক টাইম মানে হচ্ছে খোঁজার জন্য যে টাইমটা, এই টাইমটাকে আমরা বলছি সিক টাইম। এবার ধরে নি এই হার্ড ডিস্কটা একটা নির্দিষ্ট ডিরেকশনে কিন্তু রোটেট করে, হয় ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লক, কখনো কিন্তু বাই ডিরেকশনাল রোটেশন হবে না। মানে এখানে হ্যাঁ কোনটা? রিড রাইট হেডটা এখানে ভেতরে একটা ট্র্যাক আছে, তারপরে কোন ট্র্যাক থেকে ডেটা রিট্রিভ করবে, সেই ডেটাটা কোন ট্র্যাকে আছে সেটা প্রথম সার্চ করতে হয়, যে কোন ট্র্যাকে আছে সেটা জানা থাকে। যদি ইনার মোস্ট ট্র্যাকে থাকে তাহলে রিড রাইট হেডটা আস্তে আস্তে একদম ভেতর অব্দি ঢুকবে, যদি বাইরের দিকে থাকে তাহলে এটা বেরিয়ে আসবে, ঠিক আছে? বা মাঝে থাকবে। এই যে মুভমেন্টের জন্য যে টাইমটা ডিলে হয়, সেই টাইমটাকে আমরা বলছি সিক টাইম। তাহলে রিড রাইট হেডের পার্টিকুলার ট্র্যাক সার্চ করার জন্য যে টাইম দরকার লাগে, দ্যাট টাইম ইজ অ্যাকচুয়ালি দ্য সিক টাইম। আর এবার ধরে নিই এই ডিস্কটা কিন্তু একটা পার্টিকুলার ডিরেকশন রোটেট করে। আমি এখানে ধরে নিচ্ছি এই ডিরেকশন রোটেট করছে অ্যান্টি ক্লকওয়াইজে। তাহলে দেখা গেল রিড রাইট হেডটা দেখলো যে একদম ইনার মোস্ট ট্র্যাকে ডেটাটা আছে, ঠিক আছে? রিড রাইট হেডটা এই অবধি এলো। এইবার এই ট্র্যাকে এই সেক্টরে যদি থাকে ডেটাটা, এটাকে পুরো ঘুরে এসে তলায় আসতে হবে, তবেও ডেটাটা পাবে।
তাহলে সেই টাইমটার জন্য আমার যেটা দরকার লাগবে সেটা হচ্ছে যে এর রোটেশনাল স্পিড যা হবে সেই স্পিডে এক পাক পুরো ঘুরে আসতে যেটা সময় লাগবে সেই সময়টা হচ্ছে এর ল্যাটেন্সি টাইম। এটাকে আমরা রোটেশনাল ল্যাটেন্সি বলি, ঠিক আছে? তাহলে রোটেশনাল ল্যাটেন্সি আর ইয়ের ক্ষেত্রে সিক টাইম হচ্ছে বেসিক্যালি এই দুটো টাইম। এবারে কোনো একটা ডেটা রিড কিংবা রাইট হওয়ার পরে, মোস্টলি রাইট হওয়ার পরে, রিডের পরে খুব একটা রিঅ্যালোকেশন হয় না, বাট রাইট হওয়ার পরে সমস্ত কিছু রাইট হয়ে যাওয়ার পরে কিছুক্ষণের জন্য মেমোরিটা কোনো ডেটা রিট্রিভ বা রাইট করতে দেয় না। সেই সময়টা কি হয়? রিঅ্যালোকেশন হয়। রিঅ্যালোকেশন মানে ডেটাটাকে আমি রিড এখানে রাইট করলাম, করে তার একটা ইন্ডেক্স এখানে লেখা হবে, প্লাস মাঝে যদি কোনো জায়গা থাকে সেই জায়গাটাকে যতটা সম্ভব বার করে দেওয়া যায় সেটা বার। অ্যাকচুয়ালি জায়গা থাকা বলতে এগুলো সবই কিন্তু ভার্চুয়াল, এগুলো মানে ফিজিক্যালি কোনো জায়গা থাকে না। কিরকম হয়, ধর একটা বড় হার্ড ডিস্ক, এরকম পর কিছু ইয়ে আছে, প্রচুর ছোট ছোট ধর মেমোরি লোকেশন আছে, এইগুলোর মধ্যে ডেটা স্টোর হচ্ছে। এটা আমি হার্ড ডিস্কের কথা বলছি। কিন্তু দেখা গেল এখানে ডেটা হয়েছে, এবার কোনো কারণে ডেটা কিছু ডেটা ডিলিট হয়েছে, আমি ধরলাম যে এই ডেটাটা ডিলিট হয়ে গেছে, কিন্তু তারপরে ডেটাগুলো কিন্তু আবার ভর্তি আছে, এরপরে আবার এখানে একটা ডিলিট হয়েছে, তারপরে আবার ডেটা ভর্তি আছে, এইরকম রয়েছে। তাহলে এইরকম যদি সিচুয়েশন হয়, তাহলে ডিলিট করার পরে আমি একটা ডেটাকে আমি নিয়ে এলাম, নিয়ে এসে এর মধ্যে স্টোর করলাম, করে দেখলাম কোনটা ফাঁকা আছে। যদি এইটা আমার আগে ডিলিট হয়ে থাকে তাহলে এই জায়গাটায় ডেটাটাকে আমি বসিয়ে দিলাম। এরকম হতেই পারে এই ডেটাটা রিড করার পরও হয়তো কিছুটা ডেটা থেকে গেল, কিংবা কিছুটা স্পেস, এই ডেটাটার পরে কিছুটা স্পেস রয়ে গেছে, তাহলে সেই সমস্ত স্পেস গুলোকে এক ধারে নিয়ে আসা হয়, আর ডেটাগুলোকে এক ধারে নিয়ে আসা হয়। যদিও ফিজিক্যালি কোনো ডেটা শিফট করে না, কেবলমাত্র ইন্ডেক্সটাকে শিফট করানো হয়। তাহলে এরকম, যেমন আমি একটা ছোট উদাহরণ দিই, ধর একটা সিনেমা হলে এরকম কিছু চেয়ার আছে, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, এরকম চেয়ার গুলো আছে এইখানে পর্দাটা। তাহলে একটা লোক এই ফার্স্ট রোতে বসেছিল, ঠিক আছে, তার দেখলো যে সেকেন্ড রোতে এই চেয়ারটা ফাঁকা আছে। তাহলে যদি সেটা ফাঁকা থাকে, ও কি করবে? উঠে এটাই চলে আসবে, ঠিক আছে? বা আমি যদি ইয়ে করি, দেখলাম যে লাস্টের আগের রোতে যে বসে আছে সে এইখানে বসেছিল, সে দেখলো যে পিছনে গেলে আমি দেখতে ভালো পাবো, ও এখান থেকে উঠে এখানে চলে এলো। এই উঠে এলো, তাহলে এই চেয়ারটা আবার ফাঁকা হয়ে গেল, তাহলে এখান থেকে এ আবার এখানে উঠে এলো, আবার এই চেয়ারটা ফাঁকা হয়ে গেল, তখন এ উঠে এখানে চলে এলো। দেখ এখানে কি হবে, লোকটা ফিজিক্যালি মুভ করেছে, কিন্তু মনে হলো যেন চেয়ারটা সরে এলো। এখানেও সেরকম, যে ব্ল্যাঙ্ক স্পেস গুলো তৈরি হয়, এর করসপন্ডিং ইন্ডেক্স গুলোকে একদিকে নিয়ে আসা হয়। মানে এর এই ইন্ডেক্সে রাখা আছে, তার পরের ইন্ডেক্স এখানটা ফাঁকা আছে, এই ইন্ডেক্স থেকে তার পাশে রাখা হলো, এইরকম ভাবে ইন্ডেক্সিংটাকে পাশে রাখা হয়। যে সব লজিক্যালি হয়, এখানে কোনো ফিজিক্যাল কনসেপ্ট নেই যে সরিয়ে দেওয়া হবে এটা, কিন্তু এটা লজিক্যালি একটা দিকে সরিয়ে আনা হয় বা একদিকে সবকটাকে নিয়ে আসা হয়। এটা সুবিধা হচ্ছে যেটা যখন রিট্রিভ হবে তখন একই জায়গা থেকে সমস্ত ডেটা রিট্রিভ হয়ে যাবে। তাহলে এই কনসেপ্টটা আমরা এখানে দেখতে পাই। তাহলে এইটা করার পর এই যে রিঅ্যালোকেশন বলছি, রিঅ্যালোকেশনটা এক্স্যাক্টলি কি? রিঅ্যালোকেশনটা বেসিক্যালি হচ্ছে যে ওই ডেটাটাকে আমি ঠিক জায়গায় বসাতে বা বসানোর পর মেমোরিটাকে সমস্ত কিছু ঠিকঠাক করে নেয়। ঠিকঠাক মানে কিছু ব্ল্যাঙ্ক স্পেস থাকে, সেগুলোকে একদিকে করা, যদিও এটার জন্য আলাদা ফ্র্যাগমেন্টেশন বলে আরেকটা প্রসেস আছে, বাট স্টিল এখানে কিছু নিজেদের মতন করে একটা ছোটখাটো কাজ কিন্তু করে নেওয়া হয়, সেইটাকে আমরা বলছি রিঅ্যালোকেশন। তাহলে এই তিনটে টাইমের জন্য কিন্তু বেসিক্যালি রিড বা রাইট অপারেশনটা কিছুটা সময় নেয়। তাহলে সেই সময়টা ক্যালকুলেট, আমি একটা ছোট এক্সাম্পল দিই। আমি ধরে নিচ্ছি আমার রিড রাইট হেডটা মিলিমিটার পার সেকেন্ডে মুভ করতে পারে, ঠিক আছে, এদিকে কিংবা করতে পারে, ঠিক আছে। আর রিড ডিস্কটা ধর আমি বলে নিচ্ছি যে এন আরপিএম এ রোটেট করে, ঠিক আছে। তাহলে আমার একটা ডেটা রিট্রিভ করতে ম্যাক্সিমাম কত সময় লাগতে পারে? আমি প্রথমেই ধরে নিচ্ছি আমার রিড রাইট হেডটা বাইরে আছে, ঠিক আছে, এবং এক্সট্রিম হেড থেকে একদম ইনারমোস্ট ইয়েটার মধ্যে যে ডিস্টেন্স, সাপোজ সেটা হচ্ছে আমার এক্স মিলিমিটার, এক্স মিলিমিটার হচ্ছে আমার সেই ডিস্টেন্সটা। তাহলে যদি এক্স মিলিমিটার আমার ভি মিলিমিটার যায় এস এ, তাহলে কারণ এটা ভেলোসিটি যে ভি মিলিমিটার পার সেকেন্ড, তাহলে এক্স মিলিমিটার কততে যাবে?
ভি যাচ্ছে 1 সেকেন্ডে, তাহলে এক্স কত যাবে, এক্স বাই ভি তে। তাহলে আমার রিড রাইট হেডটার মুভ করতে যে সময় লাগবে, টাইম টেকেন ফর রিড রাইট হেড মুভমেন্ট ইজ ইকুয়াল টু ইয়ে কি বলে তোর ভি মিলিমিটার যাচ্ছে একে, তাহলে এটা হচ্ছে এক্স বাই ভি সেকেন্ড। ঠিক আছে, এতটা সময় লাগলো। এইবারে আমার আরপিএম যেহেতু বলে দেওয়া আছে, তার মানে এন নাম্বার অফ পাক খাচ্ছে 1 মিনিটে। তাহলে আমি যদি এটাকে আরপিএস আমার জানা থাকে, আমি রেভলিউশন পার সেকেন্ড, আমি মিনিটে কনভার্ট করতে চাইছি না, রেভলিউশন পার সেকেন্ড যদি আমার জানা থাকে, তাহলে আমার এন নাম্বার অফ টাইম, এন নাম্বার অফ টোটাল পাক খেতে 1 সেকেন্ড সময় নেয়। ঠিক আছে, তাহলে একবার পাক খেতে কত সময় নেবে, 1/n সেকেন্ড। ক্লিয়ার? তাহলে আমার ডেটাটা ম্যাক্সিমাম 1/n সেকেন্ড নিতে পারে, কারণ এটা এইখান থেকে শুরু করে এক পাক ম্যাক্সিমাম করতে পারে, তার থেকে বেশি করবে না। তাহলে সেটা যদি হয়, তাহলে আমার টোটাল টাইম কত লাগলো, এটা হচ্ছে x বাই v প্লাস 1/n সেকেন্ড। আমি যদি এইটাকে বাদ দিই রিঅ্যালোকেশনটা, এবারে রিঅ্যালোকেশনের জন্য যে টাইমটা সেটা সবসময় কনস্ট্যান্ট টাইম, সেটাকে আমি pr বলে দিচ্ছি, এটা অলওয়েজ কনস্ট্যান্ট, প্রত্যেকটা হার্ড ডিস্কের জন্য এগুলো সেম থাকে। তাহলে আমার টোটাল টাইমটা যদি আমি বার করি, তাহলে দিস ইজ আওয়ার টোটাল টাইম ক্লিয়ার ফর রাইট অপারেশন। রিডের ক্ষেত্রে টাইমটা কম লাগে। তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমাদের হার্ড ডিস্ক। এখানে আরেকটা কথা একটুখানি বলে রাখি, হার্ড ডিস্কের যে ইয়েগুলো কি বলে রিড রাইট হেডটা, এইটার মুভমেন্টটা কিন্তু সবসময় একই টাইপের হয় না, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে রিড রাইট হেড কিন্তু অনেক কি বলবো মানে এক্সট্রিম ভেতর দিকে থাকতে পারে, এক্সট্রিম বাইরের দিকে থাকতে পারে। বেসিক্যালি এগুলো একটা অ্যালগরিদম, এগুলো এখন এত জানার দরকার নেই। এগুলো সেই অ্যালগরিদম অনুযায়ী কিন্তু ঠিক হবে যে একটা রিড রাইট হেড কোথায় অ্যাকচুয়ালি দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, একটা রিড রাইট হেড কোথায় দাঁড়িয়ে থাকবে সেটা কিন্তু সেইটার উপর ডিপেন্ড করবে। এই হচ্ছে বেসিক্যালি আমাদের একটা ইয়ে কি বলে তোর রিড রাইট হেডের যদি প্রবলেম দেওয়া হয়, তাহলে সেটা আমি একটা ছোট প্রবলেম একটু সলভ করি, তারপর আবার ক্যাশ মেমোরিতে ব্যাক করবো। একটা প্রবলেম তোরা একটু লেখ। a hard disk, আচ্ছা দাঁড়া দাঁড়া লিখতে গেলে সময় নষ্ট হবে। আমি প্রবলেমটা পাঠাচ্ছি, প্রবলেমটা ভালো করে দেখ। Okay.
আচ্ছা, দেখ প্রবলেমটা পাঠালাম। প্রবলেমটা দেখ। হ্যাঁ বলো। স্যার এখানে 1 ms টা কি? 1 ms for every 100 tracks in process। কি স্যার এখানে যেটা বলেছে if the set আচ্ছা, আমি এবার পড়ে দিচ্ছি। A hard disk with one plotter rotate at 15,000 RPM and has 1024 tracks, each with 2048 sector. Disk disk read write head starts at track 0. ঠিক আছে? Track are number from 0 to 1023. The disk receive a request to access a random sector on the random track if the seek time of the disk head is 1 millisecond. ঠিক আছে? ms মানে হচ্ছে millisecond for every 100 tracks is cross. তাহলে বার করতে বলেছে what is the average seek time, what is the average rotational latency, আর c হচ্ছে what is the transfer time for a sector. স্যার এখানে তো মানে ডিস্কের রিড রাইট হেড স্টার্টটা 0 থেকে শুরু হচ্ছে। রিড রাইট হেডটা মানে 0 থেকে শুরু হচ্ছে, ট্র্যাক 0 থেকে শুরু হচ্ছে। 0 থেকে শুরু হচ্ছে। মানে ইনার থেকে মানে আউটারের দিকে যাচ্ছে।
আপনার রোটেশনাল ডিলেটা কোথায়? কোনটাকে স্যার? হ্যাঁ স্যার, এই যে স্যার এখানে যে রোটেশনাল ডিলেটা, এখানে দেখ আরপিএম বলে দেওয়া আছে, হ্যাঁ তাহলে বাদ করতে হবে। সেক্টরটা কি, মানে সেক্টরটা কোথায় লাগছে এখানে? দরকার নেই, ম্যাক্সিমাম কত লাগতে পারে, ম্যাক্সিমাম কত লাগবে, ম্যাক্সিমাম কত লাগতে পারে না, এক পাক পুরোটা ঘুরতে হতে পারে, ব্যাস দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম। আচ্ছা, হয়েছে? তাড়াতাড়ি, হ্যাঁ বল, হ্যাঁ বাবু। হ্যাঁ, দুটো গাছ একসঙ্গে পড়বে না, অনেকের আপত্তি আছে, দুটো গাছ একসঙ্গে পড়বে না, জানি না প্রবলেম হচ্ছে, করতে চাচ্ছে না। আমি বলেছি বহুবার, তাহলে আমার অনেক টাইম সেভ হয়ে যাবে, আমিও পেরে উঠছি না, এত বেশি হয়ে যাচ্ছে। লাভ হবে না, তোদের বলে তোদেরও তো বলবে না কিছু, তোদের হ্যাঁটা যাই বলুক আমাকে সেই ঘুরিয়ে বলবে না স্যার, এবং ওটা শুধু করতে হবে না, তোমার অনেকেরই বক্তব্য না, শুধু করতে দিয়ে তো হবে না, ম্যাক্সিমাম আমি না বলেছি, আমি আগের দিনও কথা বলেছিলাম এখানে, আমি বলেছিলাম অনেক, বললে আমার খুব সুবিধা হতো, দুটো ব্যাচ একই জিনিস দুবার করে পড়াতে মানে পারা যায় না, তারপরে আমার তো অন্য ব্যাচগুলো হ্যাম্পার হয়ে যাচ্ছে, আমার সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারের ব্যাচ স্টার্ট হয়ে গেছে, সেটাই হয় না সব কিছু। হয়েছে, চলো বলো কি হয়েছে। ফার্স্ট কোশ্চেনটা কি আছে? না স্যার, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেনটা কি করতে বলেছে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ সিক টাইম, ঠিক আছে, খবর এখন ভালো করে পড়। কতগুলো ইয়ে আছে, কি বলে ট্র্যাক আছে,
1024। 1024, আচ্ছা হ্যাঁ 1024টা ট্র্যাক আছে। বেশ, তাহলে 1024টা ট্র্যাক আমি অ্যাভারেজ যদি করি, মানে ধর এখান থেকে শুরু করে এই অবধি, এখান থেকে শুরু করে এই অবধি, এটা টু অ্যান্ড ফ্রো মোশন হয়, তাহলে মানে আমি যদি অ্যাভারেজ বলি তাহলে আমার অ্যাভারেজে কতগুলো ইয়ে করছে, on an average the head will move কতটা 1024 divided by 2, ঠিক আছে? কারণ আমি 1024টা পেরোচ্ছে ব্যাক করছে এরকম যদি ভাবি, তাহলে আমরা বেসিক্যালি হাফ ধরে নিই আর কি, মানে মিড ভ্যালু ফাইন্ড করার জন্য। তার মানে দ্যাট উইল বি ইকুয়াল টু 511.5, তাহলে এতগুলো ট্র্যাক অ্যাভারেজে মুভ করতে হচ্ছে, ঠিক আছে, আসা যাওয়া মিলে। কেন বলো? স্যার 511.12 ওয়ান কত আসছে? 2 তো 500 ভাই হবে তো। আসছে এইবারে। আচ্ছা, এটাকে যদি আমি ইয়ে করি, মানে আমি কতগুলো, আমি ইন্টারমিডিয়েট গ্যাপ গুলোকে ভাব, ঠিক আছে, শুধু ট্র্যাক নাম্বারটাকে ভাবিস না, দুটো ট্র্যাকের মধ্যে গ্যাপ যদি ভাবি, হ্যাঁ, ওই জন্য এটাকে আমরা 0 থেকে ধরছি, তো 0 থেকে 1023, তাহলে 1023 হলে এটা কিন্তু 511.5 আসে, ঠিক আছে? আমি ইচ্ছা করে এটা বলছিলাম, এটা অ্যাকচুয়ালি এরকম ভাবে লেখা উচিত, এটা স্টার্টিং ফ্রম 0 টু, এটা 0, এখান থেকে 1023, তাহলে এবার দেখ 1023 ডিভাইডেড বাই 2, 511.5 আছে। আচ্ছা, এবার দেখ ওখানে বলে দেওয়া আছে সিক টাইম। সিক টাইম কত বলেছে? সিক টাইম বলে দিয়েছে 1 মিলিসেকেন্ড, ঠিক আছে, 1 মিলিসেকেন্ড পার 100 ট্র্যাক। দেখ এটা ক্লিয়ার কি, মানেটা কি? এটা মানেটা কি? বলতে 1 মিলি সেকেন্ড লাগে স্যার। কোনটা করতে? 100টা ট্র্যাক ক্রস করতে 100টা ট্র্যাক কভার করতে এত লাগে, ঠিক আছে? তাহলে এখানে যেটা আমায় বার করে রাখতে হবে সেটা হচ্ছে অ্যাভারেজ সিক টাইমটাও কিন্তু বার করতে হবে। তাহলে অ্যাভারেজ সিক টাইম মানে হচ্ছে একটা ট্র্যাক পাস করতে কত সময় নেবে। 100টা ট্র্যাক পার করতে যদি 1 মিলি সেকেন্ড নেয়, তাহলে একটা ট্র্যাক পার করতে কত নেবে? একটা ট্র্যাক পার করতে সময় নেবে 1 মিলি সেকেন্ড ডিভাইডেড বাই 100, তাই তো? হ্যাঁ স্যার। ও না, ভুল বললাম। আমরা এখানে 1 মিলি সেকেন্ড প্রতি 100টা ট্র্যাকে আমরা পার করছি কত? 511টা ট্র্যাক আমাকে পার করতে হচ্ছে অন অ্যান অ্যাভারেজ, তাই তো? তাহলে 100টা ট্র্যাকে পার করতে আমার সময় নিচ্ছি হচ্ছে 1 মিলি সেকেন্ড, তাহলে একটার জন্য সময় নিচ্ছি 1/100 মিলি সেকেন্ড। তাহলে 511.5টা করতে কত আসবে? তাহলে 511.5 ডিভাইডেড বাই 100, এত অবশ্যই মিলি সেকেন্ড, এত ইকুয়াল টু কত হবে? 5.115 মিলি সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে অ্যাভারেজ আমার ইয়ে টাইমটা বেরোলো, ঠিক আছে, সিক টাইমটা। কেন? এবার আবার বুঝিয়ে দিই। আমি প্রথম বলেছি যে আমাদের 1024টা টোটাল ট্র্যাক আছে, 1024টা মানে 0 থেকে শুরু করে 1023, তাহলে 1023 অব্দি ট্র্যাক আছে। এবারে আমরা বেসিক্যালি নাম্বার অফ ট্র্যাক ইম্পর্টেন্ট না, স্পেসিং বিটুইন নাম্বার অফ ট্র্যাক। অ্যাকচুয়ালি 1023 টাকা মানে স্পেসিং হচ্ছে 1023 মানে 123। তাহলে এইতে আমি কি করতে চাইছি? আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে যখন আমি পার করব, এখানে যে স্পিডটা আমার বলে দেওয়া আছে সেটা কত? এই যে এখানে বলেছে অ্যাভারেজ কি টাইম নেবে। আগে প্রথম দেখতে হবে অ্যাভারেজ আমি কতগুলো যাচ্ছে।
1024টা যাচ্ছে বা এরকম, তাহলে আমি ধরে নিতে পারি মিডল, মানে আই মিন হাফ অফ দ্য টোটাল নাম্বার অফ ইয়ে। আমি তো সবসময় বলতে পারবো না যে এখানে যাচ্ছে আবার এখানে আসছে, এরকম না। অ্যাভারেজ করলে টোটাল নাম্বার অফ যতগুলো ট্র্যাক তা ডিভাইডেড বাই 2 হয়। তাহলে সেটা যদি করি তাহলে 1023 ডিভাইডেড বাই 2 5113, তাহলে অ্যাভারেজ এতগুলো ট্র্যাককে ওকে পাস করতে হচ্ছে। তাহলে 511.5 এতগুলো নাম্বার অফ ট্র্যাক, এটা কিন্তু নাম্বার অফ ট্র্যাক প্রত্যেক মুহূর্তে ওকে পাস করতে হচ্ছে, এটা আমি বললাম অন অ্যান অ্যাভারেজ, কিন্তু বারবার করে বলছি আমরা। এখন কখনো হয়তো 2টো, কখনো হয়তো 1024টা, কখনো হয়তো আবার 500টা, কখনো 203টা, এরকম ভাবে যদি যোগ করে যতবার করছে এটাকে ভাগ করি, অ্যাভারেজ করলে হাফই আসবে। সেই জন্য আমি অ্যাভারেজটা এতগুলো পেয়েছি। এইবার বলে দিয়েছে আমার সিক টাইমটা কত, বলেছে 1 মিলি সেকেন্ড প্রত্যেকটা প্রতি 100 ট্র্যাক ক্রস করতে, মানে এরকম ভাবে 100টা ট্র্যাক ক্রস করতে ওর কত সময় লাগছে, 1 মিলি সেকেন্ড। ঠিক আছে, তাহলে ক্রস করতে হচ্ছে অ্যাভারেজে কতগুলো, 511.5, মানে 511.5টা। তাহলে 511.5 নাম্বার অফ ট্র্যাক মুভ করতে কত সময় লাগবে, একটার জন্য একটা 100 এর জন্য 1 মিলি সেকেন্ড, একটার জন্য 1/100 মিলি সেকেন্ড। তাহলে 511.5 এর জন্য ক্রস করতে কত সময় লাগবে, সো 511.5 ডিভাইডেড বাই 100, দ্যাট উইল ইকুয়াল টু 5.115 এত মিলি সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমার অ্যাভারেজ যে সময়টা লাগলো সেটা হচ্ছে এত মিলি সেকেন্ড। এই সময়টাই হচ্ছে অ্যাভারেজ সিক টাইম, কারণ অ্যাবসলিউট সিক টাইম তো বলা সম্ভব না, ওই জন্য আমরা এখানে অ্যাভারেজ সিক টাইমটা আমরা বললাম। নেক্সট বি এর প্রবলেমটা কি বলেছে, বিটা বলেছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ রোটেশনাল ল্যাটেন্সি। ঠিক আছে, রোটেশনাল ল্যাটেন্সি এটা করার আগে আমার এখানে প্রথম যখনই রোটেশনাল ল্যাটেন্সি দেবে সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে যেটা, সেটা হচ্ছে যে আমার আরপিএম কত আছে। লুক, আরপিএম is equal to 15,000, এত আরপিএম আছে। ঠিক আছে, তাহলে একটা রোটেশনের জন্য তাহলে টাইম ফর 1 রোটেশন কত লাগবে, একটা রোটেশনের জন্য 1/1500 এত মিনিট, কেন এটা আরপিএম এ বলা আছে। এত মিনিট হচ্ছে এটা রোটেশনাল টাইম, এক পাক ঘুরতে যে সময়টা নেবে সেইটা হচ্ছে এই টাইমটা, মানে এক পাক ঘুরতে আমার 1/, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ফ্রিকোয়েন্সি। তাহলে এত সময় নিচ্ছে আমার এক পাক ঘুরতে। বেশ, তাহলে এইটাকে যদি আমি সেকেন্ডে বার করতে পারি তাহলে আমি পেয়ে যাবো। তাহলে এখানে কি আসছে, এত মিনিট। তাহলে যদি আমি সেকেন্ডে করি তাহলে আমি 60 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 60 ডিভাইডেড বাই 1500। ঠিক আছে, তাহলে এটা কত আসছে, এটা 0.004 এত সেকেন্ড। ঠিক আছে, তাহলে সেকেন্ড থেকে যদি আমি মিলি সেকেন্ডে নিয়ে যাই কি করব, সেকেন্ড থেকে যদি আমাকে মিলি সেকেন্ডে নিয়ে যেতে হয় তাহলে এটার সঙ্গে 10⁻³ মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তাহলে কিরকম আসবে, এত, এটা যদি মাল্টিপ্লাই করি এটা ইন্টু 0.004, এটা তখন কি এটা সেকেন্ড ছিল, এটা এবারে মিলি সেকেন্ড হয়ে যাবে। তো দ্যাট উইল বি ইকুয়াল টু 4, তাই তো। তাহলে 4 মিলি সেকেন্ড, 4 মিলি সেকেন্ড হচ্ছে এটা রোটেশনাল ল্যাটেন্সি। আর লাস্ট সিটা কি চেয়েছে, ইচ রোটেশন টেক 4 মিলি সেকেন্ড, বলছে what is the transfer time for a sector, what is the transfer time for a sector। একটা সেক্টর মানে একটা অংশ, মানে এইরকম, তাহলে কত সময় লাগবে এই পুরো জিনিসটাকে ট্রান্সফার করতে। আচ্ছা, আমরা কি কি পেয়ে গেছি, আমরা রোটেশনাল টাইমটা পেয়েছি। আমরা তাহলে এখানে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এক পাক পুরো ঘুরতে 4 মিলি সেকেন্ড সময় লাগছে। তাহলে ইকুয়াল টু আমরা কি বলবো, এটাকে হচ্ছে রোটেশন ইকুয়াল, হ্যাঁ বলো।
ট্রান্সফার টাইমটা কি বলুন স্যার? ট্রান্সফার টাইম মানে হচ্ছে ফর সেক্টর কিচ্ছু না। ট্রান্সফার টাইম মানে হচ্ছে আগের দিন আমরা পড়লাম যে একটা ট্র্যাকের মধ্যে যাবতীয় লেখা যেটা আছে সেটা পুরোটাকে একবার রিড করে পাঠিয়ে দেওয়াকে বলে ট্রান্সফার টাইম। এখানে আমরা সেক্টর ট্রান্সফার টাইম বলছি, তাই ধরুন কোশ্চেনটা কি বলছে, হোয়াট ইজ দ্য ট্রান্সফার টাইম ফর এ সেক্টর। আচ্ছা আচ্ছা, এইখানে একটা প্রবলেম হবে, প্রবলেমটা কি আমি বলে দিচ্ছি। আমি জানি না আমার কতগুলো সেক্টর আছে, ঠিক আছে, কতগুলো সেক্টর আছে এটা কিন্তু আমার জানা নেই। এইখানে কতগুলো কিছু একটু বলে দিই। আমরা বেসিক্যালি যেটা করব বা করি সেটা কি করি, আমরা প্রথম 4 মিলি সেকেন্ড এটা আমার জানা আছে যে আমার এক পাক রোটেট করতে এতগুলো হবে। আচ্ছা, আর নাম্বার অফ ট্র্যাক পার সেক্টর কতগুলো, 1024টাই হবে, কারণ প্রত্যেকটা সেক্টরে কিন্তু একই সংখ্যক ইয়ে থাকবে, ট্র্যাক থাকবে। না ঠিক কোশ্চেনটা একবার দেখি, তাই বলেছিল কি ট্র্যাক নাম্বার from 0 to 102 that is receive a request to access a random speed time 1 millisecond good correct। আচ্ছা তাহলে 1024 নাম্বার অফ ট্র্যাক আছে একটা সেক্টরের মধ্যে। এবার আমাকে জানতে হবে নাম্বার অফ টোটাল সেক্টর কটা। আচ্ছা এইখানে হ্যাঁ বলো, এখানে সেক্টর নাম্বারটাও দিয়ে দিয়েছে। কই দিয়েছে? ওই যে 2048 সেক্টর। ট্র্যাক ইচ উইথ এত সেক্টর, ও 20 তাহলে বলেই দিয়েছে। তাহলে নাম্বার অফ সেক্টর কত? নাম্বার অফ সেক্টর হচ্ছে 2048 সেক্টর বলে দেয়া আছে, তাই তো? বেশ, তাহলে তাহলে এবারে কি হবে, আমার এক পাক ঘুরতে আমার 4 মিলি সেকেন্ড নিচ্ছে, ঠিক আছে। ওই এক পাকে কিন্তু এখানে যত ডেটা আছে সবটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তাহলে এখানে আমরা এরকম ভাবে এটাকে বলি যে আমার ইয়ে নাম্বার অফ সেক্টর পার ট্র্যাক। আচ্ছা তখন এটা তো বলে দেওয়া আছে, এতগুলো সেক্টর বলে দেওয়া আছে। আর একটা যেটা হচ্ছে read or write operation takes 4 by 2048 এতটা আমার সময় নেবে পুরোটাকে রিড করার জন্য। এবার যখনই আমি পুরোটাকে রিড করতে পারছি তখনই ধরা হবে ডেটাটা কিন্তু পুরোটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। তাহলে পুরোটা রিড করা মানে পুরো ডেটাটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। তাহলে এখানে রিড বা রাইট অপারেশনটা নিতে করতে কতটা সময় নেবে? তাহলে রিড বা রাইট অপারেশন টেক্স 4 by 2048 মিলি সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে রেটে ও ডেটা রিড করতে পারবে, দ্যাট উইল বি ইকুয়াল টু 0.002 আসবে, দেখে রাখো মিলি সেকেন্ড, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেট স্পিড। এইখানে কিন্তু আর একটা জিনিস কোশ্চেনটা থাকে যেটা এখানে ইনকমপ্লিট আছে, আমি বলে দিই। সেটা হচ্ছে যে আমার সেক্টর বলে দিয়েছে, আমার একটা ট্র্যাকে কত ডেটা আছে সেটা বলে দিয়েছে। তাহলে যদি বলে যে এখানে ডেটা ট্রান্সফার স্পিড কত, এখানে বলে রাখি যে কোনো ইয়ের ক্ষেত্রে ডেটা ট্রান্সফার স্পিড হচ্ছে একটা ট্র্যাকের মধ্যে যত ডেটা থাকে এক পাক ঘোরা মানে পুরো ডেটাটা ট্রান্সফার হয়ে যাবে। সুতরাং আমাকে দুটোর যে কোনো একটা অপশন থাকতে হবে। এক, আমাকে ডেটা ডেনসিটি জানতে হবে, অথবা আমাকে যেটা বলে দেওয়া থাকবে যে আমার টোটাল একটা ট্র্যাকের উপর কত বিট ডেটা থাকবে বা কতটা ডেটা থাকবে সেটা কিন্তু থাকতে হবে। তবে আমি বলতে পারবো যে আমার কত টাইম ট্রান্সফার রেট কত হবে। আমি বললাম আমার একটা ট্র্যাকে সাপোজ ডি অ্যামাউন্ট অফ ডেটা থাকতে পারে, তাহলে প্রত্যেকটা ট্র্যাকেই কিন্তু ডি অ্যামাউন্ট অফ ডেটা থাকবে, সব থেকে ছোটটাও ডি থাকবে, সব থেকে বড়টাও ডি থাকবে।
যত বড় হবে তার ডেটা ডেন্সিটি কমে যাবে, যত ছোট হবে তার ডেটা ডেন্সিটি বেশি হবে, কিন্তু টোটাল নাম্বার অফ ডেটা বা অ্যামাউন্ট অফ ডেটা কিন্তু দুটোর ক্ষেত্রেই সেম হবে, ছোটটাতেও যতটা ধরবে বাইরেরটাতেও কিন্তু ততটাই ধরবে। তাহলে এবার আমার আমার ইয়েটা কি, উদ্দেশ্যটা কি, আমি এখানে যেটা করতে চাইছি সেটা হচ্ছে আমি ডেটা ট্রান্সফার রেট বার করতে চাইছি। তাহলে আমার ডি হচ্ছে আমার টোটাল যতটা ডেটা এর মধ্যে স্টোর হয়। এইবার আমার রোটেশন এক পাক ঘুরতে আমার 0.4 মিলি সেকেন্ড লাগবে। তাহলে টাইম টেকেন ফর ওয়ান রোটেশন is equal to 4 মিলি সেকেন্ড। ঠিক আছে, এক পাক ঘুরতে 4 মিলি সেকেন্ড সময় লাগে। তাহলে এই 4 মিলি সেকেন্ডে ডি ডেটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে, এর মধ্যে যেহেতু ডি অ্যামাউন্ট অফ ডেটা স্টোর হয়। তাহলে 4 মিলি সেকেন্ডে আমরা ডি অ্যামাউন্ট অফ ডেটা রিট্রিভ করছি। তাহলে 1 মিলি সেকেন্ডে কত হবে, এটা হচ্ছে ডি বাই 4। এবার যদি মিলি সেকেন্ড থেকে সেকেন্ড করতে হবে 10⁻³ দিয়ে ভাগ করতে হবে। তাহলে এত বিট হোক বাইট হোক যাই বলা দেওয়া থাকবে ডি এর ভ্যালু তত বিট পার সেকেন্ড বা মিলি সেকেন্ড। এখানে যদি আমি এটাকে বাইট বলি পার মিলি সেকেন্ড, এবার এটাকে 10⁻³ দিয়ে গুণ করলে এটা সেকেন্ডে কনভার্ট হবে। তাহলে এত বাইট পার সেকেন্ড, এইটা হচ্ছে ডেটা ট্রান্সফার রেট। এটা হচ্ছে অরিজিনালি প্রবলেমটা এরকম হওয়া উচিত ছিল, কিন্তু এখানে অনেক ডেটা নেই। ঠিক আছে, বেশ, আমি কিছু প্রবলেম একটু সলভ করবো, কতগুলো প্রবলেম আমি দেবো, তারপর আমি ক্যাশ মেমোরিতে যাচ্ছি। কারণ আমি আজকেই ক্যাশটা করাতে চাইছি না, সবাইকে সামনে পরীক্ষা আছে। আচ্ছা, আর একটা ব্যাপার বলে দিই, গার্গী তোদের তো সেম হয়ে গেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, তোদের সেমিস্টার হয়ে গেছে। আচ্ছা, ডাব্লিউবিউটি সেমিস্টার, হ্যাঁ বল। স্যার কোন সেমিস্টার? আগের আরে সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার। হ্যাঁ স্যার। সেকেন্ড হ্যাঁ হ্যাঁ। সেকেন্ড সেমিস্টার তোদের হয়ে গেছে। ডাব্লিউবিউটির কিন্তু সামনে সেমিস্টার আছে, আমি সবাইকে বলে দিলাম। ঠিক আছে, খুব সম্ভবত নভেম্বরে, মানে অক্টোবরের এন্ড কিংবা নভেম্বরের প্রথমে কিন্তু সেমিস্টার। ঠিক আছে, মানে যে সেমিস্টারটা হয়নি সেটা, সেকেন্ডটা। আচ্ছা, আর কামিং সেমিস্টারটা, দ্যাট মিন্স থার্ড সেমিস্টারটা, এটা কিন্তু পেছবে। ক্লিয়ার? এবারে ইউজিসির যে নর্মস সেই অনুযায়ী হলে সেমিস্টার পিছিয়ে প্রায় মার্চে চলে যাবে, মানে ফেব্রুয়ারি তো যাবেই, মার্চও যেতে পারে। ক্লিয়ার? এখনো পর্যন্ত সেরকম ইনস্ট্রাকশন আছে। ঠিক আছে, আমি আর কিছু নিউমেরিক্যাল প্রবলেম একটু করে নিই তারপরে, কারণ আমরা এগিয়ে যাচ্ছি, টাইমও আছে। আচ্ছা চলো, আমি ফার্স্ট প্রবলেম দিচ্ছি একটা। আমি একটা ছবি তুলে পাঠিয়ে দিই, নাহলে সময় আচ্ছা দেখ পাঠাচ্ছি।
দেখ তো বোঝা যাচ্ছে? আসেনি স্যার। আচ্ছা স্যার এটা আমরা আগের দিন পড়েছি, চটাপট বলো, যদি সময় হয় না। আমি নতুন জিনিস আর একটা এগোতে চাইছি না। আগে আগে আমরা ইয়ে করে নেবো, সলভ গুলো একটুখানি করে বই, প্রত্যেকের সেমিস্টার আছে, বেশি চাপ দেবো না। দেখ আর একটা প্রবলেম পাঠিয়েছে, ওগুলো সবকটা আগের দিন যেগুলো করেছি সেইটাই। বন্ধ করেছে। বন্ধ হয়ে গেল সাউন্ড, সাউন্ড বন্ধ হয়ে গেল। এই তো নেমে গেছে। স্যানিটাইজারটা কোথায়? এই তো চোখের সামনে স্যানিটাইজার রাখলেন। কিচ্ছু নেই। হ্যাঁ স্যানিটাইজারটা বড় বড় স্যানিটাইজারটা এইকে দিতে হবে। একটু কাজ করো, তুমি সব আমি কি করবো? বাবার কাছে তো তোমার কাছে করবো কে? হ্যাঁ ঠিক আছে, সলভটা কর, সলভটা দেখছি আমি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি, হ্যাঁ বল। হ্যাঁ চটপট করো, চটপট।
ফার্স্টেরটা হয়েছে? ফার্স্টের প্রবলেমটা আচ্ছা, ফার্স্টের প্রবলেমটা কি কম্পিউটার হ্যাজ মেনি ওই 64/16 এইটা দিয়েছিলাম? হ্যালো, ওটা ছেড়ে দে, ওটা করতে পারবি না, ওটা করতে পারবি না, এখন আমি ভুল দিয়েছিলাম, ওই জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, আর তারপরে লাস্টে একটা বোধহয় দিলাম ওই হায়ারার্কিক্যাল ক্যাশ মেমোরি, এটা একটা দিয়েছি, এইটা হয়েছে? এই প্রবলেম ফার্স্টেরটা কোনটা? ওই 60 ইয়ে কি বলে 64/16? না, ওটা পারবি না, ওটা পারবি না, ওটা পারবি না। সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এর প্রবলেম আমি করাইনি এখনো, আমি ভুল করে দিয়ে ফেলেছি। অ্যাসোসিয়েটিভ ম্যাপিং আমি করাইনি এখনো, ওটা পারবি না। বরং লাস্টেরটা কর, লাস্টেরটা পারবি, লাস্টেরটা কর। কিছু নেই তো, শুদ্ধ ফর্মুলায় বসানো। ফর্মুলাটা মনে আছে? সরা, ফর্মুলাটা কি হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি। করে দিচ্ছি, সব করে দিচ্ছি।
হয়েছে? কি এত সময় প্রবলেমটা এত সময় লাগছে কেন? হ্যাঁ বলো। এভারেজ টাইমটা পেয়েছি কিন্তু ভুল হয়েছে না ঠিক হয়েছে জানি না। কত এসছে? 100 ন্যানোসেকেন্ড। হ্যাঁ একদম ঠিক আছে। তারপরেরটা তারপরটা তো বুঝতে পারছি না কি বলেছে? Average access time of the system both for read and write request given. এটা কিভাবে করবো? আচ্ছা কি কি বলে দেয়া আছে? কি কি বলে দেয়া আছে? কি কি বলে দেয়া আছে প্রবলেমে? ক্যাশ মেমোরি অ্যাক্সেস টাইম বলে দেওয়া আছে, মেন মেমোরিটা বলে দেওয়া আছে, আর হিট রেশিওটা বলে দেওয়া আছে। এখানে দেখ প্রবাবিলিটি অফ রিড বলে দেয়া আছে। প্রবাবিলিটি অফ রিড কত বলেছে? 0.8 বলেছে তো। আর টি এভারেজ তো বেরিয়েছে, এগুলো সব কটা লাগবে। আচ্ছা টি 100 আরেকটা হচ্ছে আরেকটি বলেছে মেমোরি অ্যাকশন। হ্যাঁ আরেকটা হচ্ছে মেইন মেমোরি অ্যাক্সেস টাইম। এটা কত বলেছে? মেইন মেমোরি অ্যাক্সেস টাইম 500 ন্যানোসেকেন্ড বলেছে। ঠিক আছে বেশ। এইবারে আমার যেটা লাগবে সেটা হচ্ছে যে probability of read, probability of readটা লাগবে। তাহলে রিড এবং রাইট, ঠিক আছে? তাহলে আমরা টোটাল যদি আমরা রিড করি 0.8 তাহলে রাইট করব কটা? আমার যদি রিড থাকে, রিডটাকে ধর এটাকে PR বলছি, তাহলে এটা যদি রিড হয় তাহলে রাইট কত হবে? 1 minus 0.8। ঠিক আছে? so that will be equal to 0.2। হ্যাঁ বোঝা গেল? কেন? আমার যদি 100টার মধ্যে 80টা যদি রিড হয় তাহলে 20টা কিন্তু রাইট আছে। তাহলে রিড এবং রাইটের এটা। এবার যেটা হবে অ্যাভারেজ অ্যাক্সেস টাইম যদি আমরা এখানে বার করতে চাই, অ্যাভারেজ অ্যাক্সেস টাইম আমরা এখানে কি পাবো? প্রবাবিলিটি অফ রিড, প্রবাবিলিটি অফ রিড PR এর 0.8 যেটা বলেছি আমরা, ইনটু টি অ্যাভারেজ। কেন? কারণ আমরা এখানে কিন্তু যাবতীয় হিট ফিট এসব করতে গেলে, রিড করতে গেলে কি বলতো ক্যাশ মিস করবে, মুখোমুখি সবগুলো থাকবে, ওই জন্য টি অ্যাভারেজ টাইমটা নেবো, যেটা আগেরটাই বেরিয়েছে তোর 100 ন্যানোসেকেন্ড বেরিয়েছে। 100 ন্যানোসেকেন্ড তো না মিলি সেকেন্ড কি বেরিয়েছে? ন্যানোসেকেন্ড। তাহলে এইটা বেরিয়েছে। প্লাস রাইটের জন্য কি লাগবে? 1 মাইনাস PR মানে 0.2, যেটা 1 মাইনাস করলে যেটা বেরোবে 0.2 ইনটু এটা কিসের জন্য লাগবে? এটা হচ্ছে মেন মেমোরি অ্যাক্সেস টাইম TM। কারণ রাইট করতে গেলে কোথায় করবে? মেন মেমোরিতে করবে। তাহলে মেন মেমোরি টাইম হচ্ছে TM বলে দেওয়া আছে। তাহলে টোটাল টাইম কত লাগবে? PR হচ্ছে 0.8 ইনটু টি অ্যাভারেজ কত? টি অ্যাভারেজ হচ্ছে 100 প্লাস 1 মাইনাস, মানে ডিরেক্টলি 0.2 বসাতে পারতাম, 0.2 ইনটু 100। ঠিক আছে? তাহলে টোটালটা কত আসবে? এটা হবে 80 0.8 ইন্টু 100 80 প্লাস 20। হ্যাঁ TM-টা তো 500 আছে। ও সরি, এটা 500 না, ওই জন্যই গন্ডগোল হচ্ছিল। আচ্ছা তাহলে এটা কত আসছে? 0.2 মানে 10 0.2 10 100 আসছে। দ্যাট মিনস 180 ন্যানো সেকেন্ড, কারণ আমার এটা ন্যানো সেকেন্ডে বেরিয়েছিল TM-টা।
তাহলে এইটাই আসবে 180 ন্যানোসেকেন্ড। তাহলে শুধু রিড করতে গেলে আমরা যেটা পাবো, রাইট করতে গেলে কিন্তু তার থেকে বেশি সময় যাবে। কেন? রিডের জন্য কিন্তু অ্যাভারেজ অ্যাক্সেস টাইমটা, এটাও অ্যাভারেজ অ্যাক্সেস টাইম লাগে, কিন্তু এখানে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা যেহেতু ইয়েতে আমরা লিখছি, মেন মেমোরিতে রাইট করছি, সেজন্য এখানে কিন্তু অ্যাভারেজ অ্যাক্সেস টাইম নিলাম না, এখানে কিন্তু আমরা ইয়ে নিলাম, মেন মেমোরি অ্যাক্সেস টাইম নিলাম। ঠিক আছে, কারণ এখানে রাইট করা মানে আমাদেরকে মেন মেমোরিকে অ্যাক্সেস করতে হবে। আর এটা অ্যাভারেজ কেন, রিড করা মানে আমরা এই যে যাবতীয় বললাম হিট হবে, মিক্স হবে, এসব করতে গিয়ে যা সময় যাবে সেটার জন্য আমাদের এখানে অ্যাভারেজ অ্যাক্সেস টাইমটা দরকার লাগবে। এইটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব ভালো প্রবলেম এটা, বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে রিড টাইম, রাইট টাইম। যদি একটা বলে দেওয়া থাকে তাহলে 1 মাইনাস করলে উল্টোটা হয়ে যায়, মানে এখানে রাইট বলা থাকলে তাহলে রিডটা কিন্তু 1 মাইনাস হতো, আর যদি রিড বলে দেওয়া থাকে তাহলে 1 মাইনাস করলে রাইট বেরিয়ে যাবে। ক্লিয়ার? এইটা হচ্ছে সেই প্রবলেমটা। ঠিক আছে, আমি কিন্তু একটা কথা বলছি প্রত্যেককে, সেটা হচ্ছে যে আমি দেখছি আমি মেমোরির নোট পাঠাইনি, আমি মেমোরির নোট পাঠিয়ে দেবো। বাড়িতে কিন্তু একটুখানি পর দুটোই জন্য, প্রিভিয়াস সেমিস্টার এবং এই সেমিস্টার, যাদের পরীক্ষা হয়ে গেছে ডায়াবেটিসের অসুবিধা নেই, ওদের প্রিভিয়াস সেমিস্টার হয়ে গেছে, এই সেমিস্টারে পড়লে হবে, কিন্তু তোদের যেহেতু এখনো, তোদের কিন্তু একটুখানি এখন ইয়ে করতে হবে, মানে প্রিভিয়াস সেমিস্টার একটু একটু করে পড়তে হবে। ঠিক আছে, আর সেমিস্টার পড়া এখন কিন্তু ম্যাক্সিমাম টাইমটা কিন্তু পড়ার জন্য স্পেন্ড কর, তাহলে কিন্তু স্কুলে পড়বি। এখন বুঝতে পারছিস না, এখন ভাবছিস যে চলবে না, চলবে না, কিন্তু দমাস করে এবার শুরু হবে, ইউজিসি যা নর্মস দিচ্ছে বিভৎস, তখন বিপদে পড়ে যাবি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চললাম, গুড নাইট। Thanks, sir. Good night, sir. হ্যাঁ। বল এখন জয়েন করলি? জয়েন্ট ছিলাম তো, আমার মানে বেশ খুব প্রবলেম করছে। তাই সবাই লেট করে গেল।